নির্বাচন মানে একটা অন্যায় কথা। আরে নির্বাচন কিসের? মামলা সরকারি আয়ু জানেই না যে হচ্ছে মামলা শুনানি হয়ে আসামি জামিন পেয়ে গেছে 2 মাস আগে। 11টা মার্ডার হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কোন দলে? কথা বলছে প্রধান উপদেষ্টা, কিন্তু উনি যা বললেন তা তো মনে হয় যে সবই বিএনপির দায়। আসলে যে রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসতেছে এরা হাসিনার আমলেও বসেছে। ভাই আপনি কে বিচার করবেন? আপনার বিচার করার দরকারটা কি? আপনাকে কি হাজিরা গুম করেছিল? একটি রাজনৈতিক দলের হাতে প্রধান উপদেষ্টা এমন ভাবে দেশটাকে তুলে দিছে, ওই দলের লোকজন যে যত পাওয়ারফুল সে তার নিচের জনকে তার বা হচ্ছে তার সাথে দুর্বল জনকে সহ্যই করতে পারছে না এলাকায়। মূল সমস্যাটা হচ্ছে যে আপনি আপনার এজেন্ডার বাইরে গিয়ে অন্য কিছু করতে চাইছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে তুলে ধরি আপনাদের কথাগুলি, আপনাদের মনে থাকা যে প্রশ্নগুলো, যে বিষয়গুলো আপনারা জানতে চান। দেশ কোথায় যাচ্ছে, আগামী নির্বাচনের খবর কি, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা কি পূরণ হচ্ছে কিংবা করতে পারবে আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় যাবে, সব কিছু নিয়ে আমরা মাই টিভি সংলাপে কথা বলি। আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনীতির এই সময়। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত দুজন মুখ। রয়েছেন আমার বাম পাশে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। রহমতুল্লাহ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। ডান পাশে রয়েছেন আপনাদের আরও একজন প্রিয় এবং পরিচিত মুখ, এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ আপনাকে দিয়েই শুরু করি। সেটি হচ্ছে যে আমি একটু কোট করি আজকে প্রধান উপদেষ্টার কথা। রাজনৈতিক ইতিহাসে নতুন এক পরিবর্তনের জন্য প্রস্তুত বাংলাদেশ। ইঙ্গিত দিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের। সেটি মূলত আবারও বলি, রাজনৈতিক ইতিহাসে নতুন এক পরিবর্তনের জন্য প্রস্তুত। 5 আগস্ট নতুন এক পরিবর্তন হয়ে গিয়েছিল। সেই পরিবর্তন সামনে নির্বাচনের জন্য নতুন এক পরিবর্তন নিশ্চয়ই মানুষের ভোটাধিকারের যে মৌলিক মানুষের যে চাহিদা সেটিরকে নিয়েও আমরা প্রত্যাশিত রয়েছি। বাকি যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেই আকাঙ্ক্ষার কতটা বাস্তবায়ন হয়েছে একটু যদি সব কিছু মিলে, এবং নির্বাচনের পরিবেশ এখন যে কয়দিন আছেন সেখানে আপনাদের পর্যবেক্ষণটা কি? না, আসলে হচ্ছে আমি বলতে পারছি না যে হচ্ছে প্রধান উপদেষ্টা কোন ধরনের নতুন পরিবর্তনের কথা বলছেন। আমার সাথে দেখা হয়েছে অনেক দিন হলো, এর মধ্যে আর দেখা হয়নি। দেখা হলে জিজ্ঞাসা করতাম স্যার নতুন কি পরিবর্তন আসতে যাচ্ছে আমাদের মধ্যে। আমরা দেখছি যে হচ্ছে বাংলাদেশ সেই আগের কাঠামোর মধ্যেই আছে, বাংলাদেশ সেই আগের মতোই চলছে, শুধু শেখ হাসিনা নাই এবং তার মন্ত্রী পরিষদটা নাই। এর বাইরে বাকি সবই আছে, সেই চেয়ার আছে, সেই টেবিল আছে, সেই আমলারা আছে। শুধু ওই চেয়ার টেবিলের লোকজনগুলোর পরিবর্তন হয়েছে, এবং ওই লোকজনগুলা আগে হাসিনার সেই মন্ত্রীরা, সেই আমলারা যেভাবে রাষ্ট্র চালাইতো সেভাবেই চালাচ্ছে। পরিবর্তন কি? পরিবর্তনের মধ্যে এতটুকুই যে হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় আপনার রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসছে। আসলে যে রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসতেছে এরা হাসিনার আমলেও বসেছে, এবং এরা সকলে বসে নিজেরা 31 দফা তৈরি করছে। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, যত রাজনৈতিক দল আছে হাসিনা বিরোধী আন্দোলন করতে, সবাই সেখানে ইনপুট দিয়েছিল। 31 দফা শুধু বিএনপির একক 31 দফা না, সেখানে সকল রাজনৈতিক দলের ইনপুট ছিল। আমি পরিবর্তন বলতে এতটুকু দেখি যে হাসিনার আমলেও ওই রুমিন আপা একটা কথা বলছিলেন যে হাসিনার আমলে এমন সাহস কেউ করে নাই। আসলে হাসিনার আমলেও দেখি নাই আমি কখনো যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের সামনেই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিরোধী একজনকে ইঙ্গিত করে বলে দেওয়া হচ্ছে ওদেরকে মারো, এবং হচ্ছে তাদেরকে মারা হচ্ছে। আমি এটা দেখি নাই যে হাসিনার আমলে। আমি দেখলাম যে হচ্ছে খুব উগ্র কথা বলতো। আহমেদ হোসেন নামে একটা ছিল যে হচ্ছে বসে বসে এত উগ্র কথা বলতো, মনে হইতো নিজেরই মনে হইতো যাই সেখানে সাংগঠনিক সম্পাদক ছিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, এরকম কিছু ছিল। বাট দেখি নাই যে কোনো নারী নেত্রীকে ডিরেক্টলি মানে হচ্ছে সেক্সুয়ালি হ্যারাস করতে আপনার হচ্ছে টকশোতে বসে, যেটা মোশাররফ হোসেন ঠাকুর গতকালকে করেছেন। আমরা দেখি নাই যে হাসিনার আমলে, হাসিনা তো হচ্ছে 71কে পুঁজি করতো বা ইয়ে করতো, কেউ এটার বিরুদ্ধে ওভাবে কথা বলতো। কিন্তু আমি দেখলাম যে মাত্র আগস্ট ঘটার কিছুদিন পরেই যে ভাষাগুলা, যে কথাগুলা হাসিনা বলতে সাহস পায় না, সেগুলো হচ্ছে বিএনপির একজন উপদেষ্টা বলা শুরু করছে, চেয়ারপারসন উপদেষ্টা, এবং বলতে বলতে টানা 4-5 মাস ধরে বলছে। বলার পরে শেষ পর্যায়ে এসে জাস্ট একটা শোকজ। আমরা আসলে পরিবর্তন বলতে অনেক ভয়ঙ্কর পরিবর্তন দেখি। বিজেপির সভা, আপনার
হাসিনার আমলে দেখতাম যে হচ্ছে বিভিন্ন সভা সমাবেশ, ছোট দলগুলোর সভা সমাবেশ পুলিশ দিয়ে বন্ধ করে দিত। কিন্তু এই যে আমদানি প্রমাণ পার্থ 20 দলীয় জোটে ছিল, পার্থবাদ বিজেপি এবং হচ্ছে বিএনপি চেয়ারপারসনের খুব ক্লোজ লোক, তার সভা পর্যন্ত বিএনপি পণ্ড করে দিচ্ছে আজকে দেখলাম যে ভোলাতে। আসলে হচ্ছে যারা তাদের সাথে একসাথে আছে ওই লোকগুলোর মধ্যেও মানে হচ্ছে এই যে রাজনৈতিক পরিবেশ তৈরি করে, আপনি একটা ইলেকশন দিবেন আগে 5 মাস পরে 6 মাস পরে, সেই পরিবেশ যে এত নাজুক হইতে পারে, এত খারাপ হইতে পারে, এটা মানে হচ্ছে খুব চোখে দেখার মতো না, বলার মতো না। আপনি দেখেন যে হচ্ছে বিএনপি 1 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার কারণে একটি রাজনৈতিক দলের আপনি দীর্ঘ সময় ধরে সব মিলে মনে হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলে 50 জনের মতো নিহত হয়েছে 5 বছর 6 বছর, আমরা এই পরিসংখ্যানটা দেখছিলাম। কিন্তু গত 1 বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে 150-র উপরে মানুষ মারা গেছে, খুন হয়েছে, আহত তো হাজার হাজার। আপনি দেখছেন যে হচ্ছে শুধুমাত্র ওই ইয়ার এলাকায় গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর এলাকায়, এটা হচ্ছে রাউজানে একটা উপজেলাতে 11টা মার্ডার হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে, 11 তো, এবং সর্বশেষ 11টা মার্ডার হওয়ার পরে সংঘর্ষ যখন হচ্ছে খুব বেশি ফলা হয়েছে, তারপর গিয়ে হচ্ছে তাদের 2 জনের পদ স্থগিত করেছে। 11 জন মার্ডার হওয়ার পরে স্থগিত করা হয়নি। আসলে বাংলাদেশ পুরোটাতে এমন একটা অবস্থা তৈরি করে রাখা হয়েছে, শুধুমাত্র যে হচ্ছে আমি বিএনপির বাইরের মতামতকে সহ্য করতে পারি না এটা না, একটি রাজনৈতিক দলের হাতে এই প্রধান উপদেষ্টা এমনভাবে দেশটাকে তুলে দিছে, ওই দলের লোকজন যে যত পাওয়ারফুল সে তার নিচের জনকে, তার বা হচ্ছে তার সাথে দুর্বল জনকে সহ্যই করতে পারছে না এলাকায়। নুরুল হক নূরের ব্যাপারে ডিরেক্টলি হচ্ছে চিঠি দেওয়া হয়েছে ওই এলাকায় যেন হচ্ছে তাকে সহযোগিতা করা হয়, কিন্তু কি দেখা গেছে নুরুল হক নূর নিজের এলাকায় নির্বাচন তো আসে না, এখনো তফসিল ঘোষণা হয় নাই, একটা পথসভা করতে গেছে সেখানে হামলা, আর আমার উপর তো হামলা হয়েছে সেটা দেখছেনি। তো পুরো দেশ যদি হচ্ছে এভাবে চলতে থাকে, আপনি নির্বাচনটা কিভাবে করবেন? আপনি যদি নির্বাচন করতে সেই পরিবেশটা তৈরি করেন, পরিবেশই নাই, তার সাথে দিন দিন নাজুক পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতি আমি যদি এখন যদি বলি যে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমি যদি এখন বলি যে গতকালকে নির্বাচন কমিশনের যে সভা হয়েছিল, যে হচ্ছে সীমানা নির্ধারণ নিয়ে যে শুনানি হয়েছে, সেই শুনানিতে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আপনি ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন নিয়ে টানা সময় মানে হচ্ছে বিএনপির লোকজনকে কথা বলতে দিয়েছেন, অন্য দলের লোকজনকে কথা বলতে দিলেন না, এবং হচ্ছে সর্বশেষ যখন হচ্ছে অন্য দলের লোকজনকে কথা বলতে দেন নাই, যখন শুনানি শেষ করে উঠে যাচ্ছিলেন, তখন এক দলের লোক প্রতিবাদ করে বলতেছে না আমাদের কথা শুনতে হবে, আমরা কথা বলবো, এটা বলতে গেছে। আর তখন হচ্ছে এবার বিএনপির একজন ইশারা দিয়ে বলে দিচ্ছে এদেরকে পিটাও, আবার যাই ডায়াস দখল করে নিচ্ছে। 3বার কথা বলার পরে 4র্থবারও ডায়াস ওনার দখলে রাখতে হবে, আরেকজনকে কথা বলতে দেয়াই হবে না। মানে হচ্ছে ওই যে আদালত দখল করে জোর করে আমি একক শুনানি করবো, আর কেউ কথা বলা যাবে না, বিচারক আমার পক্ষে রায় দিতে হবে, আর কেউ তো কথা বলার সুযোগ নেই। আমাদের শহীদ ইমাম হাসান তাইমের মামলার ঘটনার মতোই মনে হলো। ওই মামলা সরকারি আয়ু জানেই না যে হচ্ছে মামলা শুনানি হয়ে আসামি জামিন পেয়ে গেছে 2 মাস আগে, কিন্তু হচ্ছে আপনার মামলা চলতেই আছে, মামলা হয়ে গেছে, শুনানি হয়ে গেছে, জামিন পেয়ে গেছে, মানে এককভাবে সবকিছু হচ্ছে, যে যেভাবে চাচ্ছে যে যেভাবে ম্যানেজ করতে। অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়ই এই বিষয়গুলো আসবো। নতুন বাংলাদেশের স্বপ্ন আমি জানি না ইউনূস স্যার কিভাবে দেখছেন, আমরা তো দেখতেছি উনি ক্ষমতায় এসে মূলত নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেটাকে মূলত হচ্ছে বন্ধ করেছেন। উনি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখে আমরা ওনাকে সেই স্যারের জন্য উপযুক্ত মনে করে এনেছি, উনি সেই কথা রাখতে পারেন না। অনেক ধন্যবাদ। উনি এই দেশের মানুষকে দেয়া কথা রাখতে পারেন। অনেক ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে কেউ থাকলে ভালো হতো, তার এই বিষয়গুলো বলতে পারতো। যদিও অনেকে মনে করতো যে সরকারের সাথে সবচেয়ে নিবিড়ভাবে বা এনসিপির সরকারও অনেক সময় এর আগে বিএনপি বলতো। আমি রহমতুল্লাহ ভাই আপনার কাছে আসি, আপনি হান্নান মাসুদের কথা বলেছেন, সেখানে এখনকার রাষ্ট্রযন্ত্র নিয়ে কিংবা সরকার নিয়ে যে বিষয়গুলো, সরকারের দিকে আঙ্গুল তোলা, সেটি নিশ্চয়ই সরকারের প্রতিনিধিরা থাকলে বলতো। সেক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাই। আপনি পলিটিশিয়ান, অনেক পোর খাওয়া পুরনো পলিটিশিয়ান। জি, ধন্যবাদ। এবং আপনার দলের ব্যাপারেও সুনির্দিষ্ট বলেছে প্রধান উপদেষ্টা আসলে বিএনপির হাতেই তুলে দিয়েছেন দেশটা। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে মাই টিভির অসংখ্য দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সহ আলোচক জনাব হান্নান মাসুদ, বিষয়টা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তো আসলে এক এক সময় এক এক ধরনের কিছু উক্তি করেন, মন্তব্য করেন। তো যখন যার পক্ষে যায় তখন উল্লসিত হয়, যখন তার বিপক্ষে যায় তখন তারা একটু নাখোশ হয়। প্রধান উপদেষ্টার জায়গাটা এরকমই,
আমার সাংবাদিকদের ব্যাপারেও আমরা যার পক্ষ হয় তার সাংবাদিক ভালো, সেটাই। হুম হুম তো এটা সব ক্ষেত্রেই এটা না। এখন আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর সঙ্গে আমার সহালোক যে বিষয়গুলি নিয়ে আসলেন, এটা কি জন্য এই কথাগুলি নিয়ে আসলেন তা আমি জানি না। কথা বলছে প্রধান উপদেষ্টা, কিন্তু উনি যা বললেন তা তো মনে হয় যে সবই বিএনপির দায়। বিএনপির যত অপকর্ম আছে সব কিছু বিএনপি দায়ী, বিএনপির পক্ষেই মনে হয়। আমি এখানে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে বিএনপির পক্ষে বা বিএনপিকে কিছু করা এই জাতীয় কোনো কিছুর ইঙ্গিত আমি পাইনি। প্রধান উপদেষ্টা তো দেশের বাইরে গিয়ে বলছিলেন যে ছেলেপেলেরা একটা রাজনৈতিক দল করছে, ওদিকে একটু সময় টময় দেওয়া দরকার গোছাইতে, এই জন্য নির্বাচন পিছিয়ে দিতে হবে। এই কথাটা তো প্রধান উপদেষ্টা বলছিল। তো প্রধান উপদেষ্টা সেই কথাগুলো মানুষ কীভাবে নিচ্ছে এটা প্রধান উপদেষ্টা বুঝতে পারছেন। তো এই জাতীয় কথাগুলি বলে আমি আরও কিছু বিষয় নিয়ে আসতে পারি, যেটা আমার সহকর্মী আছেন বা তার দল আছেন, সেই বিষয়গুলো বললে জিনিসটা অত ভালো শোনাবে না। বিষয়টা হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে মূল জায়গাটা হচ্ছে যে এই সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এটা একটা বিশেষ পরিস্থিতির সরকার। সেই বিশেষ পরিস্থিতি সরকারের দায়িত্ব ছিল না যে একটা রাজনৈতিক দল গঠন হয়েছে, তার হাত পা গজাইতে হবে, তার মাথায় চুল গজাইতে হবে, মুখে দাড়ি গজাইতে হবে, মোষ উঠতে হবে, তারপরে তাকে দুধ কলা খাওয়াইতে হবে। এই দায়িত্ব কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের না। সমস্যাটা কিন্তু ওই জায়গাটাই হয়েছে। মূল সমস্যাটা হচ্ছে যে আপনি আপনার এজেন্ডার বাইরে গিয়ে অন্য কিছু করতে চাইছেন। ওই যে নতুন বাংলাদেশ বলতে মোষ না উঠুক, দাড়ি না উঠুক, তাকে খাওয়া দাওয়া শিখাইতে হবে, ওই দায়িত্বটা হচ্ছে তার জন্য বাড়তি অপরাধ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক দেশে এবং বিদেশে যার মর্যাদার কোনো অভাব নেই, তার জন্য প্রধান উপদেষ্টা এটা সাময়িকভাবে দেশের একটা সংকটকালীন সময়ে উনি দায়িত্ব গ্রহণ করবেন এবং দায়িত্বটা তার যতটুকুন দায়িত্ব অতটুকুন দায়িত্ব তিনি শেষ করবেন, এইটাই ছিল জাতির প্রত্যাশা। সেই প্রত্যাশাটা উনি আশেপাশের কিছু কুচক্রী এবং ষড়যন্ত্রকারী মহলের কান পড়ার কারণে তিনি কিন্তু অন্যদিকে হাঁটা শুরু করেছিলেন। এরকম একটা পরিস্থিতি কিন্তু 1990 সালের হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরেও হয়েছিল। সেখানেও কিন্তু এরকম ইউনূস সাহেব আসতে চান না, যেরকম তাকে সবাই মিলে বসিয়েছে। ঠিক বিচারপতি শাহাবুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, ওনাকে কিন্তু সবাই মিলে রিকোয়েস্ট করে তারপর নিয়ে এসেছিলেন যে আপনি এই সংকটকালীন সময়ে দায়িত্ব পালন করেন। সেই পরিস্থিতিতে ওই দায়িত্বটা কি? ওই দায়িত্বটা হচ্ছে যে ওই সময় মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণের যথোপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচনের অভাবে একটা জনপ্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য একটা নির্দলীয় একটা অবস্থান দরকার। সেই অবস্থানের কারণে কিন্তু প্রধান বিচারপতিকে নিয়ে আসা হয়েছিল এবং তিনি শর্ত দিলেন যে আমি আসব, আমার দায়িত্ব পালন করে আমি কিন্তু আবার আমার চেয়ারে চলে যাব। সেটা কিন্তু বিধান ছিল না। তারপরও তিন জোট সহ যারা যারা ছিল তারা মিলে কিন্তু এই ব্যবস্থাটা করেছিল। সেইখানে আপনার 3 মাসের মধ্যে কিন্তু এমন একটা নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনটা স্বাধীন বাংলাদেশের পরে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে বলা হয়ে থাকে সবচাইতে গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন ছিল সেটা। এই ব্যাপারে কেউ দ্বিমত করবে না। তো সেরকম একটা নির্বাচন, সেরকম একটা পরিস্থিতি এবারও মানুষ সেরকমের একটা প্রত্যাশা করেছিল। কিন্তু ভাবটা হলো এরকম যে আমরা তো প্রথম কয়েক মাস তো দেখলাম যে নির্বাচন মানেই একটা অন্যায় কথা। আরে নির্বাচন কিসের? আমরা তো এমনি লুটপাট করতে পারতেছি, এমনি তো জায়গা জমি, এমনি তো সচিবালয় দখল করতে পারতেছি, বিশ্ববিদ্যালয় দখল করতে পারতেছি, এক্সচেঞ্জ অফিস দখল করতে পারতেছি, ওসি এসপির ওখানে যে আমার ছিনতাই করে আমার লোক নিয়ে আসতে পারতেছি। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচনের আগেই আমি যদি ক্ষমতার স্বাদটা ভোগ করতে পারি তাহলে নির্বাচনের দরকারটা কি? সেই স্বাদটা কি আমরা যখন মানে সে কারা ভোগ করছে? আমি তো এরকম নাম ধরে বলবো না। আপনারা না? আমি তো নাম ধরে বলবো না। আপনারা না, হ্যাঁ, আমাদের কেউ আছে, আমাদের কেউ করেছে। আর আপনি যে 3 মাসের কথা বললেন, সেখানে কি
এই সরকারের সামনে যে পরিস্থিতি 90-তে কি এরকম 2000 মানে মানুষের 2000 শহীদ হয়েছিল, সেই পরিস্থিতিটা কি এমন ছিল? আপনারা সেই প্রত্যাশাটা কি করতে পারেন? মানে আর এখন তো এন্ড অফ দ্য ডে এই সরকার সেই ফেব্রুয়ারির যে দাবি আপনাদের একদম টু দ্য পয়েন্টে সেই দাবি সরকার মেনে নিল। আমাদের টু দ্য পয়েন্ট এখানে আপনার একটু ভুল আছে। সেটা হচ্ছে যে আমি যেই বিষয়টা আপনাকে এই পিছন থেকে নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকের যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা হয়েছে বাড়তি কাজ করতে গিয়ে। বাড়তি কাজটা কি? বিচার হইতে হবে। কার বিচার করবেন? হাসিনার বিচার করবেন, গুমওয়ালা খুনওয়ালাদের বিচার করবেন। ভাই আপনি কে বিচার করবেন? আপনার বিচার করার দরকারটা কি? আপনাকে কি হাসিনা গুম করেছিল? আপনাকে হাসিনা জেলে নিয়েছিল? বা আপনার আশেপাশে যারা ছিল তারা কি হাসিনার অত্যাচারিত ছিলেন? কয়দিন জেলে গেছেন? কয়টা মামলা আসামি ছিলেন? আপনি এই হত্যা করার কতটা গভীরতর প্রয়োজন, কতটা নৃশংস ছিল শেখ হাসিনা, সে বুঝবে যে এটার দ্বারা নির্যাতিত হয়েছে, হত্যা নির্যাতন গুমের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা 80 বছরের বৃদ্ধ মহিলা, বৃদ্ধ এই কার্যক্রম এই সরকার শুরুই করবে না। না, শুরু করবে না সেটা তো বিষয়। মানে ওনার যে এখন না বলতেছে ঐক্যমত কমিশন, এখন না ইসা বলতেছে দৃশ্যমান হইতে হবে। আগে তো বলছিল, আপনার মনে নাই রহমতুল্লাহ ভাই, আপনি কি দেয়ালে লেখাগুলো পড়েছেন? হাসিনার বিচার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না। এখন বলতেছে কি? সেটি দাবি। এখন বলতেছে যে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না। এখন বলতেছে কি? বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সব তো নির্ধারণ করে দিচ্ছে আপনার স্টেজে বসে। তো এইটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের গণতন্ত্র? বক্তব্যগুলো দিতে পারবে না তারা তাদের দাবি আপনি বলতে পারেন অমুক রাজনৈতিক দলকে ক্ষমতা আসতে দেওয়া হবে না? এটাকে আপনি বলতে পারেন? আপনি কি বলতে পারেন যে এইটা ছাড়া নির্বাচন হবে না? এটা তো ভাই আমাদের সকলের গভর্নমেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই মিলে বসিয়েছি। আমরা ফ্যাসিবাদ বিরোধী যে সমাজ, যে শক্তিগুলো, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলো এক টেবিলে বসে একসাথে সকল বিষয়ে একমত হবে, এটাই ছিল মানুষের প্রত্যাশা। এবং সেই প্রত্যাশাটাকে আপনি যার যার অ্যাঙ্গেলে ব্যবহার করার চেষ্টা করেছেন। আপনি যে বলেছেন যে বিএনপির ইচ্ছা অনুযায়ী, কোথায় বিএনপির ইচ্ছা অনুযায়ী? আপনি এই যে কেউ দেখেন না এখন যে নতুন নতুন দাবি নিয়ে আসতেছে, তারা একবার বলছে ডিসেম্বরে নির্বাচন হইতে পারে, একবার বলছে রোজার পরে হইতে পারে, একবার বলছে এপ্রিলে হইতে পারে, একবার বলছে জানুয়ারিতে হইতে পারে। এক এক সময় সকালে একরকম, বিকেলে একরকম, এরকম হয়েছে। রহমতুল্লাহ, আমরা সেই কথাগুলো নিশ্চয়ই শুনবো। আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, আর হান্নান মাসুদের কাছে তারপরে যাব। অনেকগুলো বিষয় আপনিও বলেছেন, যদিও নাম বলতে চাননি। সেটি হচ্ছে, আমরা এর আগে ডায়লগ দেখেছিলাম, নাম বললে চাকরি চলে যাবে। আমি ঠিক জানি না যে আপনি কোন ভয় থেকে। আমি বলি নাই যে জাতীয় যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, এই ঐক্যটা বিনষ্ট হোক, এটা আমি চাই না। অনেক ধন্যবাদ। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ঠিক রাখতে হবে। প্রিয় দর্শক, যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি শীঘ্রই, থাকুন আমাদের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, রাজনীতির এই সময় নিয়ে কথা বলছি। বিরতির আগে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলছিলেন। আমরা ফিরছি এনসিপি নেতা, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে। আপনি রহমতুল্লাহ ভাইয়ের কথাগুলো শুনছেন। আমি সুনির্দিষ্টভাবে কোনো বিষয় জিজ্ঞেস না করি, তারপরে সেগুলো বললেন। সেটা হচ্ছে যে আপনি যদিও ইউনূস সরকারের বেশ কিছু বিষয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন, কিন্তু একটা সময় বিএনপিও কিন্তু অভিযোগের তীর এখন যেমন অনেকগুলো দিলেন যে আপনাদেরকে আসলে বড় করার জন্য, রাজনৈতিক দল কিংবা এস্টাবলিশড করার জন্য তিনি চেষ্টা করছেন। পাশাপাশি এর আগে কিন্তু এই সরকার ছাত্রদের সরকার, বা সেই ছাত্রদের নেতৃত্ব দানকারী সংগঠন এনসিপি, কিংবা এনসিপির ছাত্র প্রতিনিধিরাও সেখানে সরকারের সাথে আছে, এরকম একটা মনে করা হতো যে আসলে সরকারটা চালাচ্ছে এনসিপি। যদিও রহমতুল্লাহ ভাই অনেক বিষয়ে সুনির্দিষ্ট বললেন যে ঐক্যের খাতিরে নাম বলছি না। আপনি একটু বলবেন বিষয়গুলো। না, রহমতুল্লাহ ভাই তো অনেক কথাই বললেন, এখন আমিও শুনলাম খুব মনোযোগ সহকারে। তো ভাই বললেন যে হচ্ছে থানা থেকে লোক ছাড়িয়ে আনতে পারতেছি এখন, এরপর হচ্ছে মানে থানা ঘেরাও করে লোক ছাড়িয়ে আনতে পারতেছি, এসপি ডিসির অফিসে যেতে পারতেছি, করতে পারতেছি, সচিবালয়ে যাওয়া যাচ্ছে, অনেক কথাই।
আচ্ছা ভাই, আপনি একটু ইয়ে করেন, লক্ষ্য করেন, আমি জানি না 5 তারিখের আগে বিএনপি নেতারা কি পরিমাণ সচিবালয়ে যাইতো। এখন সকালবেলা গিয়ে সকালবেলা আপনি একটু ঘেটে দাঁড়ায়েন, দেখবেন যে মিনিমাম কেন্দ্রীয় নেতা যদি 500 থাকে 100 জন সচিবালয়ে ঢুকে দুপুরের মধ্যেই, এবং হচ্ছে কোনো পাশ ছাড়াই গাড়ি নিয়ে ঢুকে শুধুমাত্র বলা আমি বিএনপির অমুক ইয়ে ঢুকে যাই। এবং হচ্ছে আপনি থানা ঘেরাও করে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়া, ইয়া করা, মানে অহরহ ঘটনা আপনারা নিউজ করছেন। এনসিপির নামে কয়টা করছেন আমি জানি না, বা অন্য কোনো দলের নামে কয়টা করছেন আমি জানি না। এবং হচ্ছে লালমনিরহাটের ঘটনা দেখছেন আপনার, এরপরে অনেক, আমি এত কিছু এখানে এই নীলক্ষেত থানা, এই সরি নিউ মার্কেট থানা ঘেরাও করে সেখান থেকে আসামি চিন্তাই করা হয়েছে, নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে অনেক। বাস্তবতা হচ্ছে কি জানেন ভাই, যে কথাটা বলছিলেন যে হচ্ছে ইউনূস সরকার ইয়েতে বলছিল না যে হচ্ছে এনসিপিকে বড় হইতে দিতে হবে, ছাত্ররা দল করছে, আমি কিন্তু এই কথা শুনিনি। আপনি শুনছেন কিনা এরকম ধরনের কথা বলছে? আমি শুনছি যে হচ্ছে নতুন কিছু আসতে হবে, না হয় এই দেশের পরিবর্তন আনা সম্ভব না, এইভাবেই স্যার কথাটা বলছিলেন। ছাত্র নতুন দল খুলছে, এটা ভালো দিক, স্যার এইভাবে কথা বলছেন যে নতুনরা রাজনীতিতে আসুক, এটা আমরা চাই, কিন্তু এটা বড় হোক, তার আগে আর এদেরকে সময় দিতে হবে, নির্বাচনে ইয়ে করতে হবে, এটা তো স্যার বলছে বলে আমার একেবারে পরিষ্কার, ওদেরকে একটু সময় দিতে হবে, একেবারে পরিষ্কার। কিন্তু উনি জাপানে বসে বলছে, উনি আমার না এই কথাটা বলেন, এমন একেবারে পরিষ্কার টুইস্ট করা হচ্ছে, একেবারে আপনি পরিষ্কার। শুনছেন এই কথা? আচ্ছা, আমাদের হাতে যেহেতু এখন এই বিষয়টার প্রুফ নাই, সুতরাং আমরা এই বিষয়টা না গাই। আপনি বলেন না, আপনার হাউসকে বলেন না, কিন্তু জাপানের বক্তব্য নিয়ে করুক স্যার, আসলে কি সময় দিতে? স্যার তো সময় নিচ্ছে, কবে নির্বাচন দিব তার শিক্ষার্থীদের বা ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি কথা বলেছিলেন। কথা বলছেন, এটা পজিটিভ দিক, আমরা চাই নতুনরা আরো রাজনীতি আসুক, এটা অনেক পরিবর্তন আনবে, স্যার এইভাবে বলছিলেন। কিন্তু এদেরকে সময় দিতে হবে বা এদেরকে ইয়ে করতে হবে, এই ধরনের কোনো কথা স্যার বলেন নাই। আচ্ছা, কিন্তু স্যার আসলে হচ্ছে সময় দিচ্ছেন না, সময় নিচ্ছেন চেয়েছে যে হচ্ছে আপনারা জুন পর্যন্ত চাইছেন, যান ফেব্রুয়ারি পর্যন্ত চাইতেছেন, আমরা ডিসেম্বরের মধ্যে চাইতেছেন, ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন, আমি দিব। এবং সেটা দেশে বসে না, লন্ডনে গিয়ে সেই আসতেছেন। তো এটা হচ্ছে মূলত হচ্ছে স্যারের মানে হচ্ছে আত্মসমর্পণ করে দেওয়ার যে বিষয়টা, মানে আত্মসমর্পণ করে দিচ্ছেন পুরো সরকার ব্যবস্থাকে একটা দলের কাছে। এবং যত সুযোগ সুবিধার কথাই বলেন না কেন, যে কোনো জায়গায় যাকেই বসাই রাখেন না কেন, প্রত্যেকটা বিষয়ে দেখবেন হচ্ছে বিএনপির বাইরে কেউ নেই। কারণ বিএনপির বাইরে আপনারা মেনে নিচ্ছেন কেন আত্মসমর্পণটা? আপনারা মেনে নিচ্ছেন? আমরা মেনে নিচ্ছি না। আপনাদের ছাত্র প্রতিনিধি দুইজন উপদেষ্টা আছে, ছাত্র প্রতিনিধি, আপনারা রাজনৈতিক দল হিসেবে প্রতিবাদ করছেন না? আমরা তো রাজনৈতিক দল হিসেবে নিয়মিত প্রতিবাদ করে যাচ্ছি, এই যে প্রতিবাদ করতেছি, আমরা আমাদের সামর্থ্যের মধ্যে বহুত প্রতিবাদ করতেছি। এবং অনেক ভাই অনেক বক্তব্য নিয়ে কথা বললেন, অনেকে অনেক ধরনের কথা বলে বিএনপির বিরুদ্ধে এসে, আমি তো অনেক বক্তব্য শুনি যে হচ্ছে দাঁড়াই পাল্লায় ভোট দিলে সে সুস্থ শরীরে ফিরতে পারবে না, বাসায় ফিরতে পারবে না। এবং সেটা তো মঞ্চে বলছে টকশোতে এসেও বলছে যে আমি এটাতে ভুল কি বলছি। এবং হচ্ছে বেগম জিয়া তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা বললে জিহ্বা কেটে ফেলা হবে, এই ধরনের হুমকি দামকি মানে নিয়মিত দিয়েই যাচ্ছে। কয়জন অ্যারেস্ট হচ্ছে, কয়জন যাচ্ছে, এমন মানে শেখ হাসিনার মতো, শেখ মুজিবের মতো বিকল্পহীনভাবে আপনারা তারেক রহমানকে উপস্থাপন করতে চাচ্ছেন যে হচ্ছে ওনার সমালোচনাই করা যাবে না, বা হচ্ছে কারো কথাই বলা যাবে না, গঠনমূলক সমালোচনা করতে দিবেন না, আপনি জিব্বা কাইটা ফেলবেন। এবং হচ্ছে পোস্টে থাইকা বলছেন, পোস্টে এখনো আছেন, সামনেও থাকবেন। বিএনপি এই কথাগুলো ওন করতেছে তাদের নেতাদের, যারা এই কথাগুলো বলতেছে। হান্নান মাসুদ ব্যক্তি যদি বলে, তারেক রহমান তার বক্তব্য কিন্তু স্পষ্ট করেছে, তারেক রহমান স্পষ্ট করেছে, কিন্তু যখন দলের পোস্ট হোল্ড করে যদি কেউ এই ধরনের কথা বলে, ভীতিকর পরিবেশ তৈরি করে, তখন দলের উচিত তাকে সেখান থেকে সরিয়ে দেয়া। দল তো কোনো অ্যাকশন নেয় নাই, দল যতদিন পর্যন্ত অ্যাকশন না নিবে ততদিন পর্যন্ত আমরা দলের পোস্ট হোল্ড করি। আমি যদি কোনো কথা বলি, আপনি কি পরে যদি বলি যাচ্ছে না এটা আমার দলের কথা না, আপনি কি বলবেন এনসিপি নেতাই বলছে কথা, এইভাবেই বলবেন। মূলত সারা দেশে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে, যেটা 14-র আগে, 18-র আগে, 24-এর আগে আওয়ামী লীগ তৈরি করতে দেখেছি, যে বিএনপি জামাতের কথা শুনলে এই করতে হবে, সেই করতে হবে। এখন ঠিকই একই ধরনের পরিবেশটা বিএনপির পক্ষ থেকে তৈরি করা হচ্ছে, যে বিএনপির বাইরে কেউ কথা বললে জিব্বা কেটে ফেলা হবে, লাশ বানাইয়া ফেলবে, পিটে শেষ করে ফেলা হবে। তো এই ধরনের কালচার যদি এখনো চলমান রাখেন, আপনি নতুন বাংলাদেশ কিভাবে দিবেন? এটা তো ঠেকাইতে পারতেছেন না। আপনার নতুন বাংলাদেশ দিতে হলে আপনি এই কালচারগুলো বন্ধ করতে হবে। আপনার বন্ধ করতে হবে, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড চাঁদাবাজিগুলো বন্ধ করে দিতে হবে। আপনি এটা বন্ধ করে কি প্রক্রিয়া নিছেন? আপনি কি প্রক্রিয়া নিছেন যে হচ্ছে একটা টেন্ডার হলে সেখান থেকে মানে হচ্ছে ঘুষ বাণিজ্য হবে না? আপনি কি প্রক্রিয়া হাতে নিছেন? আপনি কিচ্ছু নেন নাই, আপনি সব আগের নিয়মে চলতেছেন। আবার আমাদেরকে বলতেছেন শুধু ভাষায় ভাষায় যে আগামীতে নতুন বাংলাদেশের আবার উদ্ভব হবে। আমরা তো নতুন কিছু দেখতেছি না আসলে। আমি একটু আপনাকে থামাই, যে ছাত্র জনতা কিংবা আপনি হান্নান মাসুদও এক সময়, আমরা গত বছর 5 আগস্টের আগে
আপনার আবেগ ঘন যে কথা, সেই কথাগুলো নিয়ে সবাই উদ্বেলিত হয়েছে, সবাই আশার আলো দেখেছে। এবং আপনারা সেই নেতা যারা আছেন তারা কিন্তু আছেন, তখনকার যে যারা তখনকার এনসিপি নামে ছিলেন না, তো বৈষম্য বিরোধী নামে ছিলেন। তাহলে এতগুলো বৈপরীত চিত্র দেখলেন যা বিপ্লবের কিংবা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না, সে বিষয়গুলো আপনারা আছেন এবং একটা রাজনৈতিক প্ল্যাটফর্মও করেছেন। আপনাদের জায়গা থেকে আপনারা তাহলে সেটি কন্ট্রোল করতে পারছেন না কেন? আপনারা কেন শক্ত কর্মসূচি নিয়ে মাঠে আপনারা থাকছেন না? নাকি আপনারা হতাশ হয়ে পিছিয়ে চলে গেলেন, মানে আপনারা ছেড়ে দিলেন যে না? দেখেন, আমরা সামর্থ্য অনুযায়ী আমাদের কথা বলতেছি, আমরা মাঠে নামতেছি। আপনার যখন হচ্ছে 5ই আগস্টের আগে বিএনপিরও স্বার্থ ছিল শেখ হাসিনা সরাইতে হবে, সরাইতে পারলে সেটটা খালি হবে, আমি বসতে পারবো। জামাতেরও ছিল, স্বার্থ ছিল বিএনপিকে আওয়ামী লীগকে সরাইতে হবে। বলতে গেলে আওয়ামী লীগের বাইরে, আওয়ামী লীগ যদি হচ্ছে 15-20% হয়, তার বাইরে বাকি 80% সবাই ঐক্যবদ্ধ ছিল যে আওয়ামী লীগকে সরাইতে হবে। তখন আমি যত কথাই বলছি, তত কথা বললেও মিষ্টি লাগছে। এখন আমি যতই মিষ্টি কথা বলি তখন তেতো লাগে, কারণ হচ্ছে এখন অনেকগুলা কথা সেই আওয়ামী লীগের যে কালচার, মানে তেতো লাগে এইজন্য আপনি আর বলবেন না? না, আমি নিয়মিত বলে যাচ্ছি। আমি কথাটা বলতেছি যে হচ্ছে এখন আর হচ্ছে আমার কথায় বিএনপি নামে না, আমার কথা এখন আর জামাত নামে না, কারণ তাদের এখন হচ্ছে নিজস্ব এজেন্ডা আছে এবং অনেকগুলা কথা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, যার কারণে তাদের এখন আর ভালো লাগে না। আপনার মনে থাকার কথা যে হচ্ছে যখন আন্দোলন একেবারে থেমে গেছিল, আমাদের প্রত্যেকটা নেতাকে মানে হচ্ছে বিভিন্ন জনকে গুম করাইছে, বিভিন্ন জন পলাতক ছিল, তখন আমি আহত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় এই 7 দিনের মাথায় প্রথম প্রকাশ্যে আসি যে হচ্ছে আইসাই আমি গণস্বাস্থ্যের সামনে একটা আবেগঘন একটা সংবাদ সম্মেলন করি। এটার পর কিন্তু হচ্ছে এই সংবাদ সম্মেলন আন্দোলনটা আবার দানা বাঁধছে। যে আন্দোলন শেখ হাসিনা দমাইয়া ফেলছিল, ওটা না হলে কিন্তু এই আন্দোলনটাতে আবার মানুষ আসতো নিশ্চয়ই। কিন্তু সেটা কিন্তু অনেক ভালো লাগছে সেখানটা। কিন্তু আমি যখন তার 2 মাস পরে যখন আমি বলছি হচ্ছে বিচার ছাড়া কিভাবে হচ্ছে আমরা এই যে আমার ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে এলো, বিচার ছাড়া কোনো বাংলাদেশের পরিবর্তন ছাড়া কিভাবে আমরা নির্বাচনের দিকে যেতে চাইবো, তখন যখন আবেগঘন হয়ে যায় এখন আর ভালো লাগে না, কারণ হচ্ছে এখন নির্বাচন দরকার, নির্বাচন হইলে তো নিশ্চিত আমি ক্ষমতায় যাইতেছি। বলছে খুনের বিচার করার প্রধান উপদেষ্টা কে? খুনের বিচার প্রধান উপদেষ্টাকেই করতে হবে, কারণ প্রধান উপদেষ্টা এই খুনগুলা হওয়ার কারণে প্রধান উপদেষ্টা হয়েছে। এই ধরনের অত্যাচারিত নির্যাতিত মানে এই ধরনের একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হওয়ার কারণে, এই একটা গণ-অভ্যুত্থান হওয়ার কারণে, এই পরিবর্তন আকাঙ্ক্ষার কারণে আপনার উনি প্রধান উপদেষ্টা হয়েছে। প্রধান উপদেষ্টা কি কি কাজ করবে, অন্তর্বর্তীকালীন সরকার কি কি কাজ করবে, সেই কাজগুলো প্রত্যেকটা দেয়ালে দেয়ালে লেখা ছিল। যদি আমাদের কথা না শুনতে হয় তাহলে আপনার 5 তারিখের আগে ঢাকা শহরের দেয়ালগুলোর যে চিত্রগুলো আছে এগুলো সবগুলো কালেক্ট করেন, তারা সবাই কি চাইছিল আগে এটা পূরণ করেন, তারপর প্রধান উপদেষ্টা বাকি কথা বলবে। দেয়ালের কোন জায়গায় লেখা ছিল যে আমরা নির্বাচন চাচ্ছি, নির্বাচন দিয়ে সবকিছু করেন? সব জায়গায় ছিল যে হচ্ছে আমাদের বিচার চাই, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই, নতুন সংবিধান চাই, প্রত্যেকটা জায়গায় এই ধরনের লেখা ছিল। কিন্তু আপনি আজ বেমালুম ভুলে গেছেন, এই দেশের তরুণ প্রজন্মের কথা বেমালুম ভুলেছেন, কারণ আপনার রাজনৈতিক দলের স্বার্থের বাইরে যাচ্ছে। আপনি আমাকে বলতে হবে এই অভ্যুত্থান আপনারা তো দীর্ঘ সময় ধরে নির্বাচন, আমিও 28 অক্টোবর আমি নিজে মাঠে ছিলাম, 6 জানুয়ারি শেখ হাসিনা অধীনে নির্বাচনকে প্রত্যাখ্যান করে ঢাকা শহরে বিএনপির কোনো নেতারা নামে নাই, আমি রাজপথে ছিলাম, এখনো ভিডিও আছে। আমরা শুধুমাত্র একটা অংশ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করছি 6 জানুয়ারি 7 জানুয়ারির আগের দিন, এটা বিরুদ্ধে আমরাও ছিলাম। কিন্তু গণমানুষ যখন রাস্তায় নামছে তারা কি উদ্দেশ্যে নামছে সেটা রাস্তায় রাস্তায় লিখছে, দেয়ালে দেয়ালে লিখছে, প্রত্যেকটা জায়গায় সেই জায়গাগুলো আপনি ফুলফিল করার দায়িত্ব প্রধান উপদেষ্টা। সেটা করে, সেটা না করে উনি নিজেকে একটা রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছেন। এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অভ্যুত্থান ছিল না। এটা যদি নির্দিষ্ট রাজনৈতিক দল অভ্যুত্থান থাকতো তাহলে আপনি সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই গণমানুষ কি চেয়েছিল সেই দেয়ালের লেখাগুলো সেগুলোই আনেন আপনি। অনেক ধন্যবাদ রহমতুল্লাহ ভাই। বিএনপি সারা দেশে ভীতির পরিবেশ তৈরি করেছে, এটি হান্নান মাসুদের, আর সরকার ইতিমধ্যে আপনাদের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। এটি আগের মতোই কথা, এবং দেয়ালের লিখন হান্নান মাসুদ ভালো করে দেখতে বলছেন না। এছাড়া অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে যে বিএনপি জামাত এখন তাদের কথা শুনে না, এটা একটা ক্ষোভ আছে। এরপরে যেই ছেলেপেলেরা দেয়াল লিখন লিখছে তারাও এখন তাদের কথা শুনে না। অভিযোগ কিন্তু অনেকগুলি। তার মানে কি, আপনি যতক্ষণ পর্যন্ত সঠিক থাকবেন, মানুষের মনের খোরাক অনুযায়ী আপনি যখন চলবেন, তখন কিন্তু মানুষ আপনাকে সাপোর্ট দেবে। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে সবসময় যে আমার মতো করে বাকিরা সবাই চলবে, এই ধারণাটা সঠিক না। কোনো সময় আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, আমার মানসিকতার সঙ্গে আরেকজনের মানসিকতা না মিলতে পারে, এটা খুব স্বাভাবিক জিনিস। তো
প্রথমেই বলা হয়েছে যে সচিবালয়ে বিএনপির লোকেরা ঢুকে, যারা বিএনপির লোকেরা ঢুকে, আমি তো আজ পর্যন্ত কোনোদিন সচিবালয়ে ঢুকি নাই। এই আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে এই পর্যন্ত আছে কত 24, 25, 20, 21 বছর আমি কোনোদিন ঢুকি নাই, গেটেও যাই নাই। তো যারা গেট দিয়ে কারা কারা ঢুকে এবং পাশ ছাড়া ঢুকে তারা দেখলো কিভাবে? তারা কেউ কেউ এসে গণে নাকি যে কে কে ঢুকলো, কে পাশ ছাড়া ঢুকলো, কে পাশ ছাড়া না ঢুকলো? তার মানে যারা যায় তারাই দেখছে, কে কে যায় আমি জানি না। বিষয়টা হচ্ছে যে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে, আমি আবারও বলবো, একটি অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কাজ থাকে। সেই সুনির্দিষ্ট কাজটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ অনির্বাচিত সরকারের অধীনে থাকলে সেখান থেকে একটা নির্বাচিত সরকারের অধীনে দেশকে সুষ্ঠু অবস্থায় নিয়ে আসা। নির্বাচন ছাড়া একটি দেশকে সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে ফিরিয়ে আনা সম্ভব নয়। নির্বাচনের বিকল্প একমাত্র নির্বাচন, নির্বাচনের বিকল্প অন্য কিছু নাই। এখন একটা পর্যায়ে গিয়ে আপনি দেখলেন যে, আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে নির্বাচনের কথা বললেই মনে হয় যে আষ্টে পৃষ্ঠে পিছায় পেঁচায় তো তাই কিসের নির্বাচন? নির্বাচনের জন্য নির্বাচনের জন্য কি রক্ত দিছে নাকি? নির্বাচনের জন্য কি জীবন দিছে নাকি? ভাই কিসের জন্য দিছে? ওই এক্সচেঞ্জের অফিসে যা বসে থাকার জন্য, থানা গিয়ে বসে থাকার জন্য, সচিবালয় গিয়ে তদবির করার জন্য, আমার লোকে অমুক বানাইতে হবে এটার জন্য? মানুষ রক্ত দিছে কখন? দেশটাকে একটা সঠিক পথে নিয়ে আসার জন্য। দেশটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য মাধ্যমটা কি? মাধ্যমটা তাদেরকে নিয়ে আসা যারা, আমি এখনো বলি, শুরু থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ, তারেক রহমানই বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আজ পর্যন্ত উনি বলেন না যে এই সরকারকে আর সমর্থন দেওয়া যাবে না। তার মানে সেই সমর্থন শুরু থেকে অব্যাহত রয়েছে। মাঝখানে উনি একটু নাড়াচাড়া করে দেখছেন যে এরা একটু গুতায়, এদের একটু পাওয়ার বেশি, ওদেরকে দিয়ে একটু কাজে লাগানো যায় কিনা। ওনারা বিভিন্ন বুদ্ধি দিচ্ছে, বুদ্ধি তো উনি সবই নিচ্ছে, সবই অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তখন উনি দেখেছেন যে আসলে উনি সঠিক লাইনে নেই। সঠিক লাইন ওইটাই যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে নির্বাচিত প্রতিনিধির হাতে তুলে দেওয়াই হচ্ছে তার দায়িত্ব। এটা বুঝতে পারার পরে না উনি একটু এখনো লাইনে আছেন। যে উনি যখন একটা ওই যে কি বলে লন্ডনে গিয়ে শেষ দিয়ে দিয়েছেন, ভাষাটা কি? মানে উনি যারা যারা বলতেছে তারা তো এই দেশের প্রবীণ রাজনীতিবিদ, তাদের রাজনৈতিক বয়স শুধু মিনিমাম 50 বছর, জেনুইন বয়স 25-এর মধ্যে হবে। তারা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে সেজদা দিয়ে গেছেন। মানে আপনি বুঝাইতে চানটা কি? আপনি নির্বাচনমুখী হওয়া একটি সরকারের, সেটি কি অকল্যাণমূলক? একটি দেশকে নির্বাচনমুখী করা সেটা কি অকল্যাণমূলক? আপনি বলেছেন দৃশ্যমান হওয়া দরকার, দৃশ্যমান তো হচ্ছেই, কিন্তু আপনার কি সম্ভব প্রতিটা পদে পদে? আজকে যে আমলাদের কথা বলছে, এই আমাদের আলোচক বন্ধুই বলেছেন যে আপনি আমলারা দেশ চালাচ্ছে, আমলা কি আপনি নতুন করে বানাবেন? আমলা কি আপনি হঠাৎ করে পয়দা করবেন? হঠাৎ করে একজন এডিশনাল সেক্রেটারি বানাইতে পারবেন? হঠাৎ করে একজন সচিব বানাইতে পারবেন? ইউনূস সরকারের শুরু থেকে এই পর্যন্ত তাদের ইচ্ছার কোনো অভাব ছিল সেটা আমি এখনো বিশ্বাস করি না, কিন্তু তাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল। অভিজ্ঞতার অভাবে তারা যেভাবে চালাতে চেয়েছিল, যেভাবে একটি রাষ্ট্রকে মূল পর্যায়ে নিয়ে আসার দরকার ছিল, সেটা তারা করতে পারে। এই যে কথাটিগুলো বললেন, এটি কি তিনি যখন আপনাদের মতো করে আপনাদের সাথে একই মতো করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাইলেন, তখন কি আপনারা মনে করলেন যে হ্যাঁ ওনার সদিচ্ছার অভাব হলো না? আপনি আমার চেক করেন, অন্তত 50টা টকশোতে আমার বক্তব্য পাবেন। আমি একই কথা শুরু থেকে এই পর্যন্ত বলছি যে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আন্তরিকতা নেই, সেটা আমি বিশ্বাস করতে চাই না। তাদের অনভিজ্ঞতার ব্যাপার আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে, এটাও তাদের বুঝতে অনেক সময় লেগেছে। এখনো কেউ কেউ আপনি দেখেন, এই যে হঠাৎ করে আপনি 1 বছরের একটা সরকার, আপনি 8 মাস পর্যন্ত তো কেউ বললেন না যে অমুক নতুন একটা পদ্ধতিতে নির্বাচন করতে হবে, অমুক কিছু চাই। হুট করে আপনি কেন নিয়ে আসতেছেন? আপনি নির্বাচনটাকে বানচাল করার ষড়যন্ত্র করতেছেন, পরিষ্কার। যারা নির্বাচন ছাড়া তারা গণতন্ত্রের শত্রু, তারা দেশের শত্রু। আর যারা জুলাই বেচা, ইসলাম বেচা এগুলি যারা করে, তারা
জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। অনেক ধন্যবাদ। আমি এবং জুলাইয়ের চেতনা বিক্রি করে, ঠিক মুক্তিযুদ্ধের চেতনা বড়ি বিক্রি করে যেরকম আওয়ামী লীগ স্বার্থ হাসিলের চেষ্টা করেছে, তারাও এখন জুলাইয়ের ইসলাম চেতনার বিক্রি নিয়ে এখন একটা ধূম্রজাল পরিস্থিতি। অনেক ধন্যবাদ। আলোচনায় ফিরবো, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, মাই টিভি সংলাপে রাজনীতির এই সময় কি কি হচ্ছে কথা বলছি তা নিয়ে। বিরতির আগে ছিলাম বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর কাছে। আবারও ফিরছি হান্নান মাসুদ আপনার কাছে। আমি একটু কোট করি। আজকে দুদক চেয়ারম্যান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। আপনিও কি মনে করেন সুযোগ নেই, নাকি সুযোগ করে নিবে? আসলে আমি জানি না, বক্তব্য তো অনেক ধরনের দেয়া হয়, বক্তব্য দেওয়ার জন্য দেয় আর কি। বাংলাদেশে তো ওই পরিবর্তন আপনি 5 তারিখের পর থেকে করতে পারেন নাই। ঠিকই যাদের কালো টাকা আছে তারা ঠিকই কালো টাকা ব্যবহার করবে, আপনি আটকাবেন কিভাবে? প্রক্রিয়া বলেন যে আমি এই প্রক্রিয়া আটকাবো। যাই হোক, আমাদের রহমতুল্লাহ ভাই তো অনেক কথাই বললেন, সবগুলোর কথাই। আসলে বিষয়টা হচ্ছে কি, ওই আমরা 13 সালে মহিউদ্দিন আহমেদকে, মহিউদ্দিন খান, অনেকগুলো লেখনীকার সাংবাদিক, মহিউদ্দিন খান মনে হয়, উনি একটা নয়া দিগন্তে একটা মহিউদ্দিন খান আলমগীর হেডলাইন লিখছিলেন না, না ওটা লেখক মহিউদ্দিন যাই হোক, উনি একটা হেডলাইন ছিলেন যে হচ্ছে সবই একই, শুধু যে ক্ষমতায় যায় আর যে বিরোধী দলে যায় মুখের ভাষাটা একই। মানে বিরোধী দলে থাকতে এক ভাষা, যে তত্ত্বাবধায়ক সরকার চাই, ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই। মানে বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগ দুই দলকে কোট করে এভাবে বলছিলেন আর কি। তো এই বিষয়টা আজকে রহমতুল্লাহ ভাইয়ের কথা শুনে আমার এই বিষয়টা আজকে খুব ভালো হচ্ছে, যে মাথায় চলে আসলো যে আসলেই তাই। এই যে নির্বাচন কমিশনে যদি হচ্ছে গতকালকে যদি রুমিন ফারহান আপু বা হচ্ছে অন্য কেউ যদি হচ্ছে গতকালকে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার যদি পক্ষপাতিত্ব করে যদি হচ্ছে এনসিপির পক্ষে বা অন্য কোনো দলের পক্ষে থাকতো, এবং যদি অন্য কোনো দল কর্তৃক বিএনপি হেনস্থার শিকার হইতো, তাহলে কিন্তু হচ্ছে আজকে এসে এখানে বলতে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নাই। কিন্তু যেহেতু বিএনপি হয় নাই, বিএনপি এখানে ভালো সুবিধা পাইছে, যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ভালো সুবিধা পাইতো, তখন বলতো সব ঠিক আছে, আর অন্যরা পাইতো না, তারা সকলে বলতো যে হচ্ছে না এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এরকম কথা বলতো। ঠিক একই ধরনের ঘটনাটা গতকালকেও ঘটছে। যেহেতু বিএনপির উপর আক্রমণ হয়নি, যেহেতু বিএনপি বেশি সুবিধা পেয়েছে, সুতরাং বিএনপির চোখে এই নির্বাচন কমিশন সবই ঠিক আছে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সামনে একজনকে বক্তব্য দিতে দেওয়া হয় নাই, সেই বক্তব্য দিতে যেতে চাওয়ার কারণে 3বার বক্তব্য দেওয়ার পরও 4র্থবার ডায়াস দখলের জন্য ক্যামেরার সামনে ইশারা করে আরেকজনকে, নিজের গুন্ডা বাহিনীকে আক্রমণের কথা বলছে, এবং আক্রমণ করে ঠিক মতো হুম্বিতম্বি করে বের হয়ে আসছে। সেই নির্বাচন কমিশনের অধীনে ভালো নির্বাচন সম্ভব না, এই কথাটা আমি বলতে গেলে বলবো আমি নির্বাচন বিরোধী। আমি বলতে চাচ্ছি, একটা দলের স্থায়ী কমিটির একজন সদস্য তার নিজ জেলায় গেছে, জেলায় যাওয়ার পরে বিমানবন্দর থেকে ওই জেলার ডিসিএসপি গিয়ে তারে গ্রহণ করে আনতেছে। আর আমি যদি বলি ওই প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তাহলে হচ্ছে এবার হচ্ছে ওনারা বলবে যে হচ্ছে না সম্ভব। কারণ যদি হচ্ছে এখন যদি আমার দলের কাউকে যদি হচ্ছে দিত, তাহলে বলতো না সম্ভব না, যদি এই ধরনের প্রটোকল দিত আর কি। ঠিক একই রকম আরেকটা বিষয় ছিল, একটা ভিডিও খুব ভাইরাল ছিল হাসিনের সময়, উন্নয়ন 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 উন্নয়ন, তসবিহ গুনতেছিল আর উন্নয়ন। এখন সেটা পাল্টাই যায়, এখন দেখা যাচ্ছে নির্বাচন 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 নির্বাচন, এই একটা তসবিহ গণা শুরু হয়েছে। কিন্তু আমি যদি বলি যে হচ্ছে জুলাইয়ের সময়কার যে হচ্ছে দেয়ালের যে লিখন ছিল, যারা লিখেছে, আপনি আমার কথা বাদ দেন, আমি লিখিনি, আমার সাথে নাই, আপনাদের সাথে আছে, সেই দেয়ালের লিখনগুলো বাস্তবায়ন করে তারপর নির্বাচন হওয়া দরকার, তাহলে বলবে যাচ্ছে না নির্বাচন বিরোধী, জুলাই বিক্রি করে খাইতে আসছে। আর আমি তো জুলাই, আপনি যদি আমাকে যদি বলেন, আমি বলি নতুন সংবিধান লাগবে, হাসিনার তৈরি সংবিধান দিয়ে যেইভাবে এত বছর ধরে বাংলাদেশকে একটা মুক্তির দিশা দেখাইতে পারে না, যে সংবিধান ভারত থেকে তৈরি হয়েছে, শুধুমাত্র ভারতের পরামর্শে তৈরি হয়েছে, সেই সংবিধান আমরা চাই না এই প্রজন্ম। যদি আমরা সেই কথা বলি, তাহলে আপনি আমার জুলাই বিক্রেতা বলেন, হ্যাঁ আমি জুলাই বিক্রেতা। আপনি আমাকে জুলাই বিক্রেতা বলেন, আমি যদি বলি যে দেয়ালে দেয়ালে লিখন ছিল যে আমরা জুলাই ঘোষণাপত্র চাই, জুলাই সনদ চাই, এবং হচ্ছে আমরা পুরো ফেসিলিটি ব্যবস্থার বিলোপ চাই, তারপর নির্বাচন চাই, আমরা বারবার এই কথা বলছি। আমি যদি এই কথাগুলো বলার কারণে যদি আপনি মনে করেন যে আমি জুলাই বিক্রেতা, হ্যাঁ আমি জুলাই বিক্রেতা। আমি যদি বলি আমার ভাইয়েরা যারা আহত হয়েছে, আমি বলি আমি গুলিবিদ্ধ হয়েছি, আমার গুলিবিদ্ধ হওয়ার বিচার হওয়ার আগ পর্যন্ত কিসের ইলেকশন, আমাকে আমার ক্যাম্পাসে গুলি করেছে, তাহলে আপনি যদি আমার জুলাই বিক্রেতা বলেন, আমি জুলাই বিক্রেতা। আমাকে আপনি অনেক কথাই বলতে পারেন, আমি বলছি
বাংলাদেশে সেই পরিবেশ তৈরি করতে হলে জুলাই সনদকে আপনি যদি জুলাই সনদ যদি আইনি ভিত্তি না দিয়ে আপনি জাস্ট হচ্ছে জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলবো, যে 3 জোড়া রূপরেখার মতো জেন্টলম্যান এগ্রিমেন্ট বলতে কিছু নাই। 90 দেখাই দিয়েছেন জেন্টলম্যান এগ্রিমেন্টের কোনো মূল্য নাই, অনেক ধন্যবাদ, বিএনপিও মূল্য রাখে না, আওয়ামী লীগও রাখে না। আমরা বিশ্বাস করি না আপনি এটাকে জুলাই সনদকে আইনি ভিত্তি দেন, আইনি ভিত্তি দিয়ে সেটার অধীনে ইলেকশন হোক। আমরা ইলেকশন ফেব্রুয়ারিতে কেন, জানুয়ারিতে করবো কেন, আমরা ইয়াতে করবো। বিচারে আপনি শুধু শেখ হাসিনার ইয়া দিচ্ছেন, শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট দাখিল করছেন, আজ পর্যন্ত কেন 100টা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চার্জশিট আসে না? আমি আরেকদিন নিশ্চয়ই এই বিষয়গুলো শুনবো। আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ, খুব কম সময় আমরা পাবো, বিষয়গুলো শুনলেন আপনি। ক্ষমতায় গেলে এক বয়ান, বের হলে এক বয়ান, এবং নির্বাচন বিরোধী ট্যাগ লাগানো হচ্ছে জন আকাঙ্ক্ষার কথা বললে সুনির্দিষ্টভাবে বলেছেন, আপনি শুনেছেন। প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যখন নির্বাচনের ব্যাপারে বিএনপি সরব, তখন জাপানে গিয়ে তিনি বললেন যে একটি দল শুধুমাত্র ডিসেম্বরে নির্বাচন চায়, অথচ বিএনপির সঙ্গেই অন্তত 18-20টা রাজনৈতিক দল একসঙ্গে বসে তারপরে কিন্তু নির্বাচনের দাবি করছিল। তখনও কিন্তু প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আমরা এইভাবে ওপেন বলি নাই যে ওদের কাছে উনি আত্মসমর্পণ করেছেন। তার মানে হচ্ছে প্রধান উপদেষ্টাকে কাজ করার সুযোগ দেওয়া দরকার, বোঝার সুযোগ দেওয়া দরকার। সেই বোঝার সুযোগটা দেওয়ার জন্য আমরা ওনাকে শুধরানোর চেষ্টা করছি। কিন্তু বাকি বিষয়গুলো কি আপনারা স্পষ্ট করছেন? নির্বাচনের পরে জনাব হান্নান মাসুদ যে বিষয়টা বলছেন যে গুলিবিদ্যুতের বিচার, গুলিবিদ্যুতের বিচার তো এই সরকারের পক্ষে করা সম্ভব না, তার ম্যান্ডেটও নাই। তার যে সংবিধান প্রদত্ত দায়িত্ব, সেই দায়িত্বর মধ্যে এটা পড়ে না, তার পক্ষে এটা সম্ভবও না। ওই যে বললেন যে আমলারা করে, অমুকরা করে, এখন বলতেছেন কি যে তাহলে দায়িত্বটা আমাদের দিয়ে দেন, আমরাই করি। কারণ ওই দিন একজন আইসা বলতেছে যে আমরা গেছি ইয়ার কাছে, বলে যে আমরা এক্সচেঞ্জের অফিসে এক্সচেঞ্জের সঙ্গে দেখা করি। নো 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 নো, আমার এক্সচেঞ্জের অফিসে গিয়ে বলতেছে যে আমরা আসছি এনসিপি থেকে দেখা করতে, উনি মিটিং এ আছেন। কারে কিসের মিটিং আছে, আমরা দেখা করবো। কথা ঠিক আছে, আপনারা স্যার বলছেন একজন আসেন, না একজন না 4 জনই যাব। মানে এটা হচ্ছে ওই যে মবের আলোচনা আসেন এখন, এখন অফিসে অফিসে বিভিন্ন জায়গায় এই বাচ্চা কাচ্চা চিলড্রেন পার্টির নামে এখন মব সৃষ্টি করা হচ্ছে। এইভাবে একটা দেশ ধ্বংস করা সহজ, দেশের উন্নয়ন করা সম্ভব না। এবং গুলিবিদ্ধ ওই যে দেয়ালের লিখন যারা লিখেছে, সেই দেয়ালের লিখন বোঝার মতো শক্তি থাকতে হয়। এটা একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের পক্ষে সম্ভব। ওই যে হঠাৎ করে আইসা এক জায়গায় ব্যবসা করতাম, আলু পেঁয়াজের ব্যবসা করতাম, এখন আইসা পতাকা নিয়ে বেড়াই দিচ্ছি, তাদের পক্ষে সম্ভব না। তাদের কোনো জবাব দিতে নাই। দেয়াল লিখন কি লিখেছে এটা বোঝার ক্ষমতা তাদের নাই। যাদের ক্ষমতা আছে দেয়াল লিখন বোঝার, তারাই বিচার করতে পারবে। যারা গুলি খেয়েছে তাদের আর্তনাদ বুঝবে তার স্বজনরা। যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছে তাদের স্বজনরা কিন্তু গুলিবিদ্ধ হয় নাই, তারা রাস্তা মিছিল করে নাই। আজকে যারা বলতেছেন যে আন্দোলন এই কিছু বললেই বলে কি আমাদের কারণেই তো আপনাদের এই অবস্থা। আরে ভাই, আপনি তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে বললেন এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এই আন্দোলনের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করা হলো। আন্দোলনটি নিয়ে গেছে কারা? আজকে সমন্বয়ক বলে মানুষ রাস্তা গালিগালাজ করে কেন? সমন্বয়ক আপনি বলতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে সমন্বয়ক, আপনি বলেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কে সমন্বয়ক ছিল? মোহাম্মদপুরের চৌরাস্তার মধ্যে আল্লাহ করে মসজিদে ওখানে কে সমন্বয়ক ছিল? উত্তরার কে সমন্বয়ক ছিল? সমন্বয়ক সাড়ে 4-5 জন শুধু ঢাকা ইউনিভার্সিটির ওই জায়গায়। ওখান থেকে ভাগার পরে তারা কোথায় ছিল? এবং তাদের লিখিত বক্তব্য কি? আইনমন্ত্রী আনিসুল হকের বাসা থেকে এসে তারপর পট করে কবুতরের মতো কথা বললো কারা? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই জন্যই বলছি জুলাই বিক্রি করা এটা বন্ধ। আরেকদিন আপনাদের আবার আরেকদিন আমন্ত্রণ জানাবো, তখন বাকি চেতনা বিক্রি করা আমি অবদান রেখেছি। আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হান্নান মাসুদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।